আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৫ সনের সেপ্টেম্বর মাস চলছে। আর এই সেপ্টেম্বর মাসকে বহুদিন পর ব্ল্যাক সেপ্টেম্বর হিসাবে অনেক আখ্যায়িত করছে। এটিকে কেন ব্ল্যাক সেপ্টেম্বর বলা হচ্ছে, এটি আমরা ২০২৪ সনে টের পাইনি। আমরা ২০২৪ সনে এই সেপ্টেম্বর মাসকে একটা আশীর্বাদপূর্ণ মাস হিসেবে মনে করেছিলাম। তার আগে ২-৪ বছরে এই মাস নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথা ছিল না। আমরা সাধারণত আতঙ্ক অনুভব করতাম শেখ হাসিনার জামানাতে আগস্ট মাসকে কেন্দ্র করে, এবং প্রকৃতির অমোঘ নিয়মে আমাদের সেই আশঙ্কা সেই আওয়ামী লীগের যে পতন, সেই পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রকৃতির কতগুলো অদ্ভুত লীলা খেলা থাকে। সেই অদ্ভুত লীলা খেলাগুলো হলো যে প্রকৃতি যা কিছু ঘটাতে চায় তা আকাশ দ্বারা প্রকৃতি জানান দেয়, বাতাস দ্বারা জানান দেয়, সমুদ্র স্রোত, নদীর স্রোত, খাল বিলের পানির মাধ্যমে প্রকৃতি মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে সুসংবাদ অথবা দুঃসংবাদ। আল্লাহ সতর্ক করে মেঘমালা দিয়ে, বৃষ্টি দিয়ে, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো সুষম বৃষ্টি। তারপর ডালপালা, গাছপালা, লতাগুল্ম, হর্মরাজি, বৃক্ষরাজি সকল কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে ফুটিয়ে তোলেন। যেমন ধরুন, একটা বছর অনেক চমৎকার বাড়ি নির্মাণ হচ্ছে, একটার পর একটা মানুষ সে বছর খুব বাড়ি নির্মাণ হচ্ছে। একটা বছর দেখা গেল খুব বিয়ে শাদী হচ্ছে, আনন্দ ফুর্তি ধুম ধারাক্কা হচ্ছে, গান বাজনা চারিদিকে হচ্ছে। আর এক বছর দেখা গেল শুধু আগুন লাগছে, মোড়ক লাগছে, ফসল হানি হচ্ছে, বাড়িতে বাড়িতে, পুরনো বাড়িতে বেশি বেশি শ্যাওলা জন্ম নিচ্ছে, মশার উৎপাত বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে তেলাপোকার উৎপাত বেড়ে যাচ্ছে। আবার হঠাৎ করে দেখবেন যে তেলাপোকা নেই, মশা নেই, অলানায় ছাড়েন, কোনো কারণ নেই, ওষুধ দেওয়া হচ্ছে না, কিছু দেওয়া হচ্ছে না। হঠাৎ লক্ষ্য করবেন যে গভীর রাতে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, কাকগুলো ডাকছে, কাকা করে ডাকছে। আবার দেখবেন যে প্রকৃতির সেই এই প্রাণীগুলো নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। একটা সময় দেখবেন যে রাস্তায় নেড়ি কুকুরের যন্ত্রণায় আপনি হাঁটতে পারছেন না, ভয় লাগছে, কিন্তু মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় কোনো কুকুরই নেই, অথচ কেউ মারছে না। কেন এরকম হয়? এগুলোর মধ্যে প্রকৃতির প্রচণ্ড লীলা খেলা রয়েছে। পাখির গান, মানে বাতাসের শোষ শব্দ, পাখির গানের মধ্যে প্রকৃতি তার ইচ্ছা বাস্তবায়ন করেন। তো সেই দিক থেকে আপনি যদি এই বছরের সেপ্টেম্বর মাসের যে প্রকৃতির দিকে তাকান, আপনি যান কক্সবাজার কি হচ্ছে, সুন্দরবনে কি হচ্ছে, বান্দরবনে কি হচ্ছে, সিলেটের তামাবিলে কি হচ্ছে, এই ঢাকা শহরে কি হচ্ছে, রাজবাড়িতে কি হচ্ছে, আপনি প্রকৃতির ইশারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত, প্রকৃতি যা কিছু ঘটাতে চায় তা মানুষের মুখ দিয়ে বলে দেয়, তার বান্দাদের মুখ দিয়ে বলে দেয়। মানুষ দেখবেন যে অকারণে হাসছে, প্রচণ্ড আনন্দিত, এবং মানুষ রাগ হচ্ছে না। রিক্সাওয়ালা টুংটাং আওয়াজ দিচ্ছে, একজন আর একজনকে ধাক্কা দিচ্ছে, কখনো কখনো তারা খিস্তি খাওয়ার করছে, বাপ মা তুলে গালাগাল করছে, যখন প্রকৃতি বিরূপ থাকে। আর যখন প্রকৃতি সন্তুষ্ট থাকে তখন ওই একই কাজ হয়, কিন্তু রিক্সাওয়ালা হেসে তার প্রতিপক্ষকে একটু চিমটি কাটে, বা একটু মস্কারা করে, বা একটা বাজে কথা বলে, হাস্যচ্ছলে, রাগ হয়ে নয়। তো এই সার্বিক অবস্থাতে যদি আপনি এখন আজকের এই দিনটিকে কল্পনা করেন, সেপ্টেম্বর মাস, এটা কেন এই ২০২৫ সনে এসে ব্ল্যাক সেপ্টেম্বর হলো, আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু মানুষের মুখ দিয়ে কিন্তু এটা বের হয়ে গেছে যে দিস ইজ ব্ল্যাক সেপ্টেম্বর। এখন এই ব্ল্যাক সেপ্টেম্বর মাসে যদি আপনি দেখুন যে মানুষের মন মানসিকতা কোথায় চলে গেছে। কোনো মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালো মনে করছেন না। তারা কেবলই মাত্র
নিজেকে ভালো মনে করছেন আর সবাইকে মনে করছেন যে ওরা চামার, ওরা বাজে লোক। একটা ছোট উদাহরণ দেই। যেমন ধরুন ডাক্তার এবং রুগী। তো রুগী ডাক্তারের কাছে যাচ্ছে, সঙ্গত কারণে তার একটা শ্রদ্ধা থাকবে, ডাক্তারবাবু আমাকে ভালোভাবে দেখবেন, আমার রোগ নিরাময় করবেন। কিন্তু যাওয়ার আগে সে ভাবছে যে এই ডাক্তার একটা চামার, সে আমার কাছে টাকা নিচ্ছে। আগে 10 টাকা করে দাদা দাদিরা বা বাবারা ডাক্তারের ফি দিত, বেশিরভাগ ডাক্তার ফি নিত না, তারা শুধু ওষুধের মূল্য রাখতো। আর এখন 3,000, 4,000, 5,000 টাকা করে ডাক্তারের ফি। এ কি মানুষ নাকি? তারপরে আবার করবে কি তারা? এই এক গাদা, সেই দরিদ্র মানুষ হোক আর ধনী হোক, এটা কোনো বিষয় না, এক গাদা চিকিৎসার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা দেবে এবং সেখান থেকে তারা 40%, 50%, কোনো কোনো জায়গাতে 60% তারা সেই কমিশন খাবে। এখন একজন রুগী, তার কাছ থেকে সে 3,000 টাকা ফি নিল, তারপরে তাকে টেস্ট দিল যে যাও অমুক অমুক প্রতিষ্ঠানে গিয়ে টেস্ট করে নিয়ে আসো। সেখানে আরও 20,000 টাকা সে টেস্ট বাবদ তাকে দেওয়া হলো এবং সেখান থেকে সে 12,000 টাকা পেলো বা 10,000 টাকা পেলো, 50% কমিশন। মানে এই যে একটা চক্র, সেই চক্রের মধ্যে অনেক ভালো ভালো ডাক্তার জড়িত নয়, কিন্তু মানুষ যখনই কোনো ডাক্তারের কাছে যাচ্ছে তখন তার মনের মধ্যেই সন্দেহটা তৈরি হচ্ছে। ডাক্তারবাবু চিন্তা করছে যে আমি যতই সেবা দিই না কেন, এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, এরা আমাকে চিনবে না। পান থেকে চুন খসলে তার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা খুবই রাগ হয়ে আসবে, হাসপাতাল ভাঙচুর করবে, আমাকেও মারধর করবে। কাজেই এদের প্রতি দয়ামায়া দেখানোর কোনো মানে হয় না। তো এভাবে চিন্তা করুন যে ঘটনাগুলো কিভাবে ঘটছে। রাস্তাঘাটে যে সকল মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সব কিছুর মধ্যে আপনি দেখবেন যে সব মানুষগুলো অধৈর্য হয়ে পড়েছে এবং বিশেষ করে গরিব মানুষগুলো। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা রয়েছে, একটি সমাজ রসাতলে যায় যখন সে দেশের ধনীরা কৃপণ হয়ে যায় আর দরিদ্র মানুষ যারা রয়েছে তারা ধৈর্য হারিয়ে ফেলে। আমরা প্রকৃতিগতভাবে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রদেরকে একটা নিয়ামক দিয়েছেন, তার ক্যারেক্টারিস্টিক্স। তার আশা খুব সীমিত, মুখে সবসময় সুন্দর হাসি, হজম শক্তি অসাধারণ এবং চমৎকার একটি ঘুম। তারা ঘুমাবেন এবং যেখানে সেখানে তারা ঘুমিয়ে যাবেন। চৈত্র মাসের রোদের মধ্যে বহু রিকশাওয়ালাকে, যাকে বলা হয়, আমি দেখেছি যে আকাশের দিকে মানে একেবারে চেয়ে রীতিমতো শীত হয়ে তারা শুয়ে আছে রিকশায় হেলান দিয়ে। আর কি অঘোর ঘুম! কিন্তু বিশ্বাস করেন এই সেপ্টেম্বর মাসে এই ঢাকা শহরের কোথাও আমি একজন রিকশাওয়ালাকে ঘুমোতে দেখিনি। ছুটছে, সবাই ছুটছে। ব্যাটারি চালিত রিকশা নিয়ে ছুটছে, সাধারণ রিকশা নিয়ে ছুটছে। ঠিক ওরকমভাবে আনমনে বসে নেই, তারা ছুটছে। কখনো তাদের যাত্রী আছে, কখনো তাদের যাত্রী নেই, কিন্তু তারা ছুটছে। আর সকলের চোখে মুখে ক্রোধ, হতাশা, রাগ। এগুলো ভালো লক্ষণ নয়। এগুলো ব্ল্যাক সেপ্টেম্বরের প্রাকৃতিক যে উপমা, এটার যাকে বলা হয় কিছু উদাহরণ আমি দিলাম। এবার বাস্তবতায় ফিরে আসুন। যা কিছু ঘটছে, আপনি ধরুন ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব উচ্চ পদস্থ একজন সামরিক কর্মকর্তা মারা গেলেন। তিনি কি মরে গেলেন স্বাভাবিক নিয়মে নাকি তাকে মেরে ফেলা হলো, এটা নিয়ে আমরা কিছু জানতে পারলাম না। কিভাবে মরলেন তাও জানতে পারলাম না। বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি, যে লোক মারা গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, যিনি কৌশলগত যুদ্ধে বেশ দক্ষ এবং গত 20 বছর ধরে এশিয়াতে তিনি কর্মরত রয়েছেন এবং বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন, সেই বাস্তবায়ন করার জন্য যেখানে যত অশান্তি তৈরি করা দরকার, সেই অশান্তি তৈরির ক্ষেত্রে তিনি একজন এক্সপার্ট। তিনি একজন গেরিলা যোদ্ধা, তিনি একজন প্যারাট্রুপার, অর্থাৎ হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নেমে প্যারাট্রুপে নেমে গহীন অরণ্যে তিনি বসতি গড়তে পারেন, সমুদ্রে তিনি বসতি গড়তে পারেন এবং সেখানকার লোকদেরকে জড়ো করে রাষ্ট্রের বিরুদ্ধে
তিনি লাগিয়ে দিতে পারেন। এই ধরনের এক্সপার্টিস তার রয়েছে। এরকমই তার সম্পর্কে কথাবার্তা বলা হচ্ছে। সেই মানুষটি মারা গেল। এখন আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব ২০২৪ সন, এটার সম্পর্কে যে ম্যাটিকুলাস ডিজাইন বলা হচ্ছে, সেই ডিজাইনের মধ্যে আমেরিকার ডিপ স্টেট পলিসি, এটার যেভাবে কথা শোনা যাচ্ছে, একই সঙ্গে আমেরিকার এই সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, এফবিআইয়ের কর্মকর্তা, এরপর তাদের মার্কিন মেরিনদের কর্মকর্তা, এরকম শত শত নয় হাজার হাজার লোক বাংলাদেশে অনার সৃষ্টি তৈরির জন্য, শেখ হাসিনার পতনের জন্য ছিল না। এই কথা বুকে হাত দিয়ে আমরা কিন্তু বলতে পারছি না। বরং দিন যত যাচ্ছে ততই আমাদের সন্দেহ বাড়ছে, আশঙ্কা বাড়ছে এবং আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাস, তারা সাধারণত যেটা হয়, সাক্ষী রাখে না। তো তারা ওই সময়টিতে যাদের সঙ্গে কাজ করেছে, যাদেরকে টাকা দিয়েছে, যাদেরকে দিয়ে অপকর্ম করেছে, যদি কিছু তারা করে থাকে, সেক্ষেত্রে যখন তারা এই অপারেশনটা ক্লোজ করবে বা তারা ফেল করবে, যে আমরা আর পারছি না, তখন তারা প্রথম যে কাজটি করে তারা হলো তাদের সহযোগীদেরকে তারা মেরে ফেলে, এমনকি নিজেদের লোককে। আপনারা জানেন যে ওসামা বিন লাদেনকে ধরার জন্য তারা তাদের যে গর্বের বস্তু, গর্বের ধন, টুইন টাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যে দুটো ভবন ছিল টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ারে নিজের আক্রমণ করেছে। এরপরে তাদের যে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার পেন্টাগন, সেই পেন্টাগনে তারা হামলা চালিয়েছে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যদি সেনা কল্যাণ ভবন এবং ক্যান্টনমেন্টে আক্রমণ হয়, এটা কি আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সম্ভব? যেখানে পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকে ওসামা বিন লাদেন একটা AK-47 অথবা ৪-৫টা হাত বোমা নিয়ে আক্রমণ তখন পর্যন্ত পরিচালনা করছে, আর সে আমেরিকার মাটিতে প্লেন উড়িয়ে একই সঙ্গে পেন্টাগনে এবং একই সঙ্গে সে যাকে বলা হয় টুইন টাওয়ারে আক্রমণ চালিয়ে পুরো ভবনটিকে ধ্বংস করে দিয়েছে। ইজ ইট পসিবল? এরকম গাঁজাখুরি গল্প জেমস বন্ড সিনেমাতেও অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু সারা পৃথিবীকে তারা তাদের যে মিডিয়া, তাদের যে শক্তি, এটি দ্বারা তারা বিশ্বাস করাতে বাধ্য করেছে এবং এটির ফলাফল সারা দুনিয়ার মানুষকে ভোগ করতে তারা বাধ্য করেছে। তো এই হলো তাদের পলিসি। তারা আফগানিস্তান থেকে, সিরিয়া থেকে যখন তাদের যে মিশন তারা গুটিয়ে নিয়েছে, তারা যখন ভিয়েতনাম থেকে তাদের মিশন গুটিয়ে নিয়েছে, তারা একটি বারের জন্য কল্পনা করেনি যে এখানে তাদের সহযোগী যারা আছে তাদের কি হবে। তদ্রুপভাবে বাংলাদেশে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এটি স্পষ্টই বলা যায় যে মার্কিন ডিপ স্টেটের যে লক্ষ্য ছিল, অভীষ্ট লক্ষ্য ছিল, এবং তারা যে প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, সেটি মোটামুটি 99.99% ব্যর্থ হয়েছে। মার্কিন কোনো স্বার্থ এই মুহূর্তে বাংলাদেশের সরকারে আছে, রাজনৈতিক দলে আছে, বা আগামীতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা মার্কিন স্বার্থ সংরক্ষণ করবে, এটা একেবারে অসম্ভব একটা বিষয়। ফলে কি হলো, তারা তাদের স্টেশনগুলোকে ক্লোজ করতে যাচ্ছে, এবং স্টেশনগুলো যদি তারা এইভাবে সরাসরি ক্লোজ করে, যেটা জো বাইডেন জমানার শেষ দিকে এবং শেখ হাসিনার জমানার যাকে বলা হয় শেষ 3 বছরে তারা বলেছিল একবার যে আমরা এখন আর বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখব না, নিজেদের চোখ দিয়ে দেখব। তো সেই নিজেদের চোখ দিয়ে দেখতে গিয়ে গত 3 বছর, মানে এখন যদি ধরি 1 বছর আর আগের 3 বছর, টোটাল 4 বছরে তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের একটা ইন্ডিকেশন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিয়েছেন। এবং তারা এই বাংলাদেশে যে সকল লোকদেরকে তৈরি করেছিলেন দালাল হিসাবে, ঘন ঘন যারা মার্কিন দূতাবাসে যেতেন, তারপরে আমেরিকান রাষ্ট্রদূতদেরকে নিয়ে যারা যে সকল অনুষ্ঠান করতেন, সভা করতেন, সেমিনার করতেন, তারা কেউ আর মার্কিন দূতাবাসে দাওয়াত পাচ্ছেন না, তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া হচ্ছে না। এবং এখন তাদের অনেককে আমেরিকার পরিবর্তে ভারতের দালালি শুরু করেছেন, এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট হিসেবে তারা অনেকে ইতিমধ্যে কিন্তু ট্যাগ খেয়ে গেছেন। অথচ এই লোকগুলো শেখ হাসিনার জামানাতে তাদের প্রথম এবং প্রধান পরিচয় ছিল তারা আমেরিকার দালাল, এবং তারা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য নানা নামে, তারপরে নানা সঙ্গে রাঙা ঢঙে তারা সেই কাজগুলো করেছে। তো আমেরিকা যে তাদের
যে স্টেশন যে গুটিয়ে নিচ্ছে এবং গুটিয়ে নেওয়ার আগে ধীরে ধীরে তাদের তাবেদার, তাদের দালাল তাদেরকে সরিয়ে দিয়েছে। এরপর তাদের যে সকল কর্মকর্তা এখানে সরাসরি যুক্ত ছিল, তারা যেন ভবিষ্যতে কোনো সাক্ষ্য দিতে না পারে। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট, যাকে বলা হয় ট্র্যাজেডি, সামরিক বাহিনীর জন্য ট্র্যাজেডি, যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্দিষ্ট সময়ের পর তার যত গোপন যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা সরকারি নিয়ম অনুযায়ী উন্মুক্ত করে দেয়। ফলে বাংলাদেশে কি হলো বা কি হচ্ছে, এটা একেবারে টু দি পয়েন্টে, ডে টু ডে, অর্থাৎ 2024 সনের জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত ডে টু ডে আগামী 20 বছর পরে আপনারা জানতে পারবেন ডায়েরির মাধ্যমে। 1971 সনের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন নথিপত্র সেগুলো উন্মোচিত হয়েছে। তো সেখানে আপনি দেখুন, যেটা প্রথম আলোতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। তো 1971 সনে প্রতিদিন ঢাকা থেকে যে টেলেক্স রিপোর্ট যেত, সেই রিপোর্টে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যুদ্ধ ব্যবস্থা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে তারা কত ম্যাটিকুলাসলি কাজ করে। তো সেই কাজের সাক্ষ্য তারা কিন্তু রাখেননি ওই সময়টিতে। তদ্রূপ এখন যা কিছু ঘটেছে সেই সাক্ষ্য তারা রাখেননি। ফলে কি হলো, তারা যদি তাদের নিজেদের তাবেদার, নিজেদের এমপ্লয়ি, নিজেদের লোকদেরকে এইভাবে দুনিয়া থেকে হেফাজত, তারা আল্লাহর হেফাজতে পাঠিয়ে দিতে পারেন, তাহলে যে সমস্ত লোক ডলার পেয়েছেন, পাউন্ড পেয়েছেন, আরও অনেক কিছু, বুঝতে পারেন তাদের জন্য ব্ল্যাক সেপ্টেম্বর কত বড় আজরাইল হয়ে আসছে। এবং তারই যে নমুনা আমরা এই সমাজে দেখতে পাচ্ছি, যার কারণে পুরো সমাজ, পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো জনপদ কেমন যেন বিশ্রী হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।